মোহাম্মদ মালায়েক উনি বলছেন 47, 71, 24 নাম ধরে ক্ষমা চাইছে খালেদ মহিউদ্দিন। আমির বলছেন মিথ্যা কেন বলছেন? ভাই আমির সাহেব আমাকে যখন ইন্টারভিউ দিচ্ছেন উনি তখন বলছেন 47 থেকে 24 পর্যন্ত যাবতীয় সব অপরাধের জন্য আমি ক্ষমা চাই। তো আমি তাকে প্রশ্ন করছি এর মধ্যে কি কোনো 71, এর মধ্যে কি 71 আসে? উনি বলছেন যা আছে সবই আসে। আমার কথা হলো 71 শব্দটা উচ্চারণ করে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে বলে কিন্তু অনেকবার ক্ষমা চাইছি, বাংলাদেশ বিশ্বাস করি, 16 ডিসেম্বর পালন করি, কিন্তু রঞ্জন ভাই আপনারা কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারে বা এইটা বলার ব্যাপারে আবার একটা আলাদা অবস্থান বজায় রাখেন। মানে ব্যাপারটা কিরকম আমি আপনাকে বলি রঞ্জন ভাই, আমি ব্যাপারটা বলি আপনাদের দলটা কিরকম। আপনারা টেস্ট করেন, যদি আজকে মুক্তিযুদ্ধের জায়গা থেকে অন্য জায়গার মধ্যে থেকে যদি শক্তিশালী হয় আপনারা আরামে ওইটারে আপনারা নিয়ে নেবেন। ইসলামী দলগুলির ক্ষেত্রে যে প্রশ্ন জনাব আফিন্দি তুলেছেন সেই প্রশ্নও কিন্তু ঠিক, আপনারা টেস্ট করেন যে কোন পক্ষে আসলে বাতাস ভারী। আপনি যদি আমি তিনটা পয়েন্ট আপনাকে পরিষ্কার করতে চাই। জি, প্রথমে তো একটি পয়েন্ট হলো যে দোষের জন্য আমি ফাঁসি হয়েছে, আমি মৃত্যুদণ্ড হয়েছে, সেইটার জন্য আপনি বারবার আমাকে ইনসিস্ট করছেন ক্ষমা চাইতে, তাহলে আমার ফাঁসি ফিরিয়ে দেন। না না আমি তো ইনসিস্ট করি না। না না রঞ্জন ভাই আমি আপনাকে বুঝাই, আমি কিন্তু ইনসিস্ট করি না। আপনারা ক্ষমা না চান, ক্ষমা না চাই রাজনীতি করেন, ক্ষমা না চাই বাংলাদেশে ক্ষমতা আসেন, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু আপনারা মুখে যে বলেন আপনারা ক্ষমা চাইছেন, ইজ ইট ট্রু? না মুখে বলে আপনারা যখন বারবার বলেন ক্ষমা চান, আমি বলি না, আমি বলি না। আপনারা আমার এই আপনারা থেকে বাদ দেন, আপনারা ক্ষমা চায়েন না। আপনারা 71 সালেও ঠিক কাজ করছেন, এখনো ঠিক কাজই করতেছেন, আমার কোনো প্রবলেম নাই। ইটস ইওর পলিটিক্স ভাই, ইটস ইওর পলিটিক্স ভাই। না আপনি ঠিক কাজ করছেন, করছেন তো 71 সালেও ঠিক করছেন, 47 সালেও ঠিক করছেন, এখনো ঠিক করতেছেন, আমার কোনো অসুবিধা নাই তো, আই এম গুড। না না আপনার বক্তব্য, আমরা তো সেটা বলি নাই, জি আপনারা কি বলছেন সেটা একটু বলেন তো শুনি। আমরা 71 সনে যেই অপবাদ আপনারা দিয়েছেন সেই অপবাদের জন্য আমাদের ফাঁসি হয়েছে। ফাঁসি হওয়ার পরে আপনি আমাকে বারবার ক্ষমা চাচ্ছেন এবং আমার আমির সাহেব বলেছেন ক্ষমা আর কতবার চাইবো। ওকে, মানে এখানে কিন্তু দুইটা বক্তব্য আপনি দিতেছেন, খেয়াল করেন আপনার বুদ্ধি আমার চেয়ে বেশি। দুইটা বক্তব্য আপনি দিতেছেন, একবার বলতেছেন অপবাদ, আবার বলতেছেন ক্ষমা চাইছে। এটা যদি অপবাদই হবে আপনি ক্ষমা চাবেন কেন? সেজন্য বলছি অপবাদ হইলে আর ক্ষমা চাইতেছেন কেন? আপনাদেরকে সন্তুষ্টি করার জন্য আমরা যেহেতু বলছি যে আমরা যে কোনো মানুষের কাছে যদি আপনি মনে করেন, ইনসিস্ট করেন যে না তারপরে আপনার ভুল হয়েছে, আমরা বলছি। কিন্তু বিষয়টা হলো আমি যে কথাটা বলার চেষ্টা করছি আপনাকে, এখানে ক্ষমাটা নিয়ে ইনসিস্ট করে আপনি বারবার, আমরা যদি এখন বলি ক্ষমা চাই না, এটাকে আপনি খারাপ ভাবে নেবেন, আবার ক্ষমা চাইছি এটাও খারাপ ভাবে নিচ্ছেন, অর্থাৎ কোন বক্তব্যটাকে আপনারা ইতিবাচক ভাবে নিচ্ছেন না। দ্বিতীয়ত বলে ইসলামিক, আমি মুসলমান, আমি জন্মগতভাবে মুসলমান, বিশ্বাস করি মুসলমান, আমার আকীদা মুসলমান, আমার ইমাম সাহেব আমার আলেম সাহেব কি বললো এটাতে কিছু আসে যায় না। ইসলাম আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক, আমি যে শাসন ব্যবস্থা চালাবো এটাই ইসলামী শাসন ব্যবস্থা। আমার মনে হয় যে মেজর রঞ্জন আপনি যেটা চালাবেন সেটা ইসলামী শাসন ব্যবস্থা, এটা একটু গাজোয়ারি কথা হচ্ছে ভাই, মনে না করতে পারেন, না এটা একটু গাজোয়ারি কথা হচ্ছে। না 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 গাজোয়ারি না। এখন যদি মানুষ মানে, আমাকে খালেদ মহিউদ্দিন ভোট দিল না, কিন্তু আমি আরো 10 জনে ভোট পায় মরলাম, আরো 15 জন আপনার বিপক্ষে দাঁড়ালো, আপনাকে 10 জন ভোট দিল, আরো 15 জন আপনার বিপক্ষে দাঁড়ালো। আমি যদি 15 বিপক্ষে দাঁড়ানোর পরে ফেল করবো, আমি যদি 15 জাস্ট আপনি যদি মেজরিটি নিয়ে যদি আপনি পাস করে আসেন তাহলে আপনি যেটা বলবেন সেটাই ইসলাম, তাহলে আমি খালেদ মহিউদ্দিন কথা শুনবো কেন? না 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 রঞ্জন ভাই, আপনি যদি মেজরিটি নিয়ে পাস করে আসেন তাহলে আপনি যা বলবেন সেটাই ইসলাম। এই ভয় তো আফিন্দি ভাই পাচ্ছে, সেই ভয় তো আফিন্দি ভাই পাচ্ছে। পৃথিবীর সব লোক বললেও ভুল বললে এটা ইসলাম হবে না ভাই। আমি তো সেটাই করব যেটা আমার জনগণ চাইবে, আমি সেটাই করব। খালেদ মহিউদ্দিন কি চাইবে, আফিন্দি সাহেব কি চাইবে, এটা তো বিবেচ্য বিষয় না। রাইট, আমার বিষয় হলো যারা জনগণ কি চাইবে। আমি জনগণের স্বপ্ন, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের আকীদা, জনগণের ইমাম বাস্তবায়িত করব। আমি মুসলমান, কাজে আমি ইসলাম ধর্মটা তো আমি আর আফিন্দি সাহেবের মতো করে পালন করব না, মানে আমি তো খালেদ মহিউদ্দিনের মতো করে আমি ইসলাম, যে বেশি ভোট পাবে তার মতো করে আপনি ইসলাম করবেন, যে বেশি ভোট পাবে তার মতো করে আপনি ইসলাম করবেন। আমার প্রবলেম নাই, কিন্তু রজত ভাই একটু পরিষ্কার করবেন। আমি পালন করব আমার কোরআন এবং সুন্নাহ মোতাবেক। এইবার আপনি এটা ঠিক কথা বলছেন, রাইট কোরআন এবং আমি আপনার মতো করে, কিন্তু আমার করার অধিকারটা এস্টাবলিশড হবে, আপনার করার অধিকারটা এস্টাবলিশড হবে, রাইট এস্টাবলিশড হবে। এই কথা বলছি। তৃতীয়ত আমি যেটা বলছি, আজকে রাজনীতির কারণে আমরা বিভিন্ন মেরুকরণ হতে পারি, বিভিন্ন দলে যেতে পারি, সেখানে ইসলামকে দায়ী করা, ইসলামকে টেনে আনা, এটা মনে হয় আমি ইসলামের প্রতি অবমাননা করতেছি, আমার ধর্মের প্রতি আমি অবমাননা করতেছি,
আমি রাজনীতি করতে পারি, আসলে না না রাজনীতি না করবো, না জনগণের না না কাছে মেজর ভোট রঞ্জন, চাইবো। আমার অপরাধ কিন্তু ক্ষমা করবেন, কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনাদেরকে যেইটা নিয়েই প্রশ্ন করা হয়, যদি মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয় আপনি বলেন 54 বছর আগের জিনিস টানো কেন, যদি ইসলাম নিয়ে প্রশ্ন করা হয় তাহলে আপনি বলেন যে রাজনীতির মধ্যে ইসলাম ঢুকাও কেন। মানে আপনাদের কি নিয়ে প্রশ্ন না, করবো আমরা আমরা আপনাকে কি নিয়ে না, প্রশ্ন করবো? আপনি আমি- শিখাই দেন আমি- যে এইটা নিয়ে আপনি- প্রশ্ন করবো। আপনার জামাত প্রশ্নে- ইসলামকে তো প্রশ্নই আপনি- করা যায় না। না, আপনি আমাকে আমি- শিখাই দেন। আমি তো- মাওলানা আফ্রিদি, মাওলানা আমি আফ্রিদি, তো- আমি আপনার কাছে আসবো, আপনি আমাকে একটু আচ্ছা, শিখাই দেন রঞ্জন ভাই, যে আমি- জামাত ইসলামকে খালেদ কি ভাই, নিয়ে প্রশ্ন খালেদ করবো? ভাই, খালেদ ভাই, আমি আমাকে যেই প্রশ্নই করবেন, আমি যেই প্রশ্ন আপনি করবেন, আমি সেই প্রশ্নের উত্তর দিব। জি, আপনি সেখানে 10-এর থেকে আমাকে 0 দিয়েন, কিন্তু আপনি আমাকে আপনার উত্তরটা দিতে বলেন না। না আমার উত্তর, আমার আপনার তো মন উত্তরই মতো- নাই, আমার তো প্রশ্নটা আছে, আমি জানি না হ্যাঁ। উত্তর। কাজে আপনি আমাকে যেই প্রশ্নই করবেন, আমি সেই প্রশ্নের উত্তর আপনি দিব। আমাকে প্রশ্নটা শিখাই দেন, নম্বর- প্রশ্নটা শিখাই দেন। নম্বর আপনি না, নম্বর আপনি ইসলাম নিয়ে শুরু কথা করেন। বললো জামাত ইসলামের না, না, সমস্যা, মুক্তিযুদ্ধ নিয়ে কথা আমি বললো তো বলি সমস্যা। নাই, আমি তো বলি না ইসলামের সমস্যা। আমি বলেছি যে আপনার যদি আজকে রাজনীতির মাঠে ইসলামকে নিয়ে এসে যদি ইসলামের কথা বলি, তাহলে আমি যদি ইসলামকে নিয়ে বিতর্ক করতে যাই, তখন আবার বলবেন আমি ইসলাম নিয়ে বিতর্ক করতেছি। কারণ আপনি কিন্তু দলটার আপনি যে মধ্যে, ইসলামে যেমন আফিদি সাহেব তো পরিষ্কার করলেন বিএনপির সাথে উনার প্রবলেম নাই, কারণ বিএনপি বলতেছে না যে উনার ইসলামিক রাজনীতি করে। জামায়াতে কে ইসলামী, বলছে, কে বলছে? আফিদি সাহেব বলছেন বিএনপি আফিন্দি সাহেব বলছে, এটি তো ফাইনাল না। আফিন্দি সাহেবের বক্তব্যটা, আমি তো বিএনপি করে আসছি, আফিন্দি সাহেবের চেয়ে বেশি তো বিএনপিকে আমি চিনি এবং জানি। রাইট। আমরা তো সবসময় বিএনপি বলে আসতেছি আমরা ইসলামের ধারক বাহক, আমরা দেশে বিসমিল্লাহ মনে আনছি, আমরা এই দেশে আমরা ইসলাম আমি- শাসন আমি করছি। আচ্ছা আমি আচ্ছা ধর্মীয় আচ্ছা মূল্য- আচ্ছা ধর্মীয় মাওলানা আফিদি, মূল্যবোধে বিশ্বাসী। মাওলানা আফিদি, ধর্মীয় মাওলানা মূল্যবোধ, আফিদি, আমি একটা এখানে মিনিট আসতেছি। সময় দেন, কাজে এখানে- মেজর রঞ্জন শেষ করুন, না, তারপর আপনি বলবেন। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, মাওলানা ইসলামী আফিদি। ধর্মীয় মূল্যবোধে, ইসলামী মাওলানা মূল্যবোধে আফিদি, বিশ্বাসী আমার মনে হয় যে আমরা দল। সবাই কথা এটা- বললে এটা আমরা ঠিক শুনতে আছে। পারবো না। মেজর রঞ্জন শেষ করুক 1 মিনিটে, তারপর আপনি বলবেন। ধন্যবাদ। জি, হ্যাঁ, জি, সেখানে জি। আমি বলছি যে আপনি আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করেন, প্রশ্নের উত্তরে আপনি আমাকে 0 দেন, কিন্তু সেই উত্তরটাকে আবার বিতর্কের মধ্যে নিয়ে যায় না। ওকে, উত্তরটা আবার বিতর্কের মধ্যে নিয়ে যান না। মানে প্রশ্নে আমি 0 দিব, বলছি- উত্তরটা বিতর্কে নিব না, তাই তো? আমি বলছি মধুদিবাদ আমার মধ্যে নাই। আমি আমার গঠনতন্ত্র দিয়ে বলছি মধুদিবাদে মধুদিবাদ শব্দটা আমার মধ্যে নাই। তারপরে আপনি বলছেন আমি মধুদিবাদ ফিরে যাবো কিনা? না 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 আপনারা তো না, আমরা মেজর এখন রঞ্জন, বাঙালি মেজর রঞ্জন, জামাত- আমাদের কি সমস্যা আমি একটু বলি। Absolutely wrong. এইবার আমি একটু শেষ জনাব করতে- আফিদ দিকে একটু আমার- কথা বলতে দেন। এই কথাটা আমি খালি আমার সমস্যাটা বলি, সামনে আমি খালি আমার সমস্যাটা বলি, sentence-টা- আমি খালি আমার সমস্যাটা বলি। sentence-টা শেষ করতে দেন। আফিদি সাহেব, আমার আমি খালি খালেদ সমস্যাটা ভাই, বলি, খালেদ ভাই, আমি খালি আমার সমস্যাটা আমার বলি। রঞ্জন ভাই আমাকে sentence-টা একটা কথা বলতে দেন, শেষ করে দেন। একটা কথা বলতে দেন। আপনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলি যদি জামায়াতের আমির মহোদয় বলতেন, তাইলে তো আমরা বুঝতাম যে আমরা রাজনীতির মধ্যে আমরা জনাব আবুল আলাহ মওদুদীকে অনুসরণ করতেছি না। আমি এই কথাটা অনুপস্থিত দেখতে পাচ্ছি। এটা আপনি বলতেছেন যেটা, ধন্যবাদ। এটা সেই আপনার সেই feelings কথাটা আমি বলতেছেন। আমির সাহেবের কাছে অনুপস্থিত দেখতে পাচ্ছি। আর আপনার কিন্তু কথা কি আমি এই- নিব? 2 মিনিট পরে আবার এই শুনবো কথাটা- যে জামায়াত বলবে যে এটা ওনার নিজস্ব না বক্তব্য। না, এই কথাটা বলার জন্য তো জামাতের আমির গঠনতন্ত্র বানিয়ে আমাদের ঘরে ঘরে পাঠিয়ে দিচ্ছে। ওকে, এই কথাটার জন্য তো গঠনতন্ত্র দিয়েছে। আমার মনে যে বলবো না। এইটা ফ্যান্টাস্টিক যুক্তি। জনাব আফিদি, আপনি বলতে চাইছিলেন, মাওলানা আফিদি, ধন্যবাদ। উনি পরিষ্কার করছেন যে জামায়াতের অফিসিয়াল বক্তব্য হচ্ছে উনাদের গঠনতন্ত্র। তো আপনার তো আর অন্য কিছু দেখে শঙ্কিত হওয়ার দরকার নাই, এবং মাঠের রাজনীতি তো গত 15 বছর ধরে একবারের জন্য কোনো কিছু উদ্ধৃত হয় না। না না জি। ভাই, আমার কাছে, আমি শ্রদ্ধা রেখে বলছি, আমার কাছে এই ফর্মুলা অ্যাকসেপ্টেড নয়। গঠনতন্ত্র, সংবিধান, এটা আমার দলিল নয়। যিনি প্রবর্তক, যিনি প্রতিষ্ঠাতা, কিন্তু- তার লেখা, তার বক্তব্য, তার আইডিওলজি, তার দৃষ্টিভঙ্গি, তার কনসেপ্ট, ওকে, এগুলো আমার আমি একটা কাছে প্রশ্ন করি, মূল্যবোধ। মাওলানা আফিদি, আমি একটা প্রশ্ন করি। বল- এখনকার বল- বিএনপি কি জনাব জিয়াউর রহমানের আদর্শের বিএনপি? এটা কি সম্ভব? আমি আপনার আপনি দেখেন, আওয়ামী লীগের যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে ভাসানী সাহেবও ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন, আবার সেই আওয়ামী লীগকে বিলুপ্তও করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আপনি কি শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর অনুসারী বলবেন, যে প্রবর্তকের অনুসরণ করা বলবেন, তার আদর্শ নিয়ে আগায় থাকা বলবেন? আমি মানে আপনি আমাকে আমার দলের ব্যাপারে প্রশ্ন করবেন, আমার দল সম্পর্কে প্রশ্ন করবেন, আমি সেটার জবাব দেব। বিএনপি সম্পর্কে প্রশ্ন করলে আমি কেন জবাব দেব? তবে না, আচ্ছা, বিএনপি সম্পর্কে প্রশ্ন করতে, কিন্তু প্রবর্তক দিয়ে আমি উদাহরণ দিলাম যে প্রবর্তক দিয়ে কি আপনি আমি দলরে মনে করছি- চিনবেন না প্র্যাকটিস দিয়ে চিনবেন? আমি মনে করছি তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব Okay. তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে যে বক্তব্য দিয়েছেন, যে বিশাল জনসমুদ্রে, সেই বক্তব্য প্রমাণ করে যে ধর্মীয় মূল্যবোধের ছাপ সেই বক্তব্যে আছে। Okay. এবং তিনি একটা পর্যায়ে পরিষ্কার বলেছেন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার আদলে দেশ গড়বো ইনশাআল্লাহ। আপনার মনে থাকবে এটা একটা মাওলানা সুন্দর আফেন্দি, আমার মনে হয় আপনার মনে থাকবে মাওলানা আফেন্দি যখন ক্ষমতায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার প্রতি বক্তব্যে এই কথা বলতেন, স্বাধীনতার জি। আদর্শে, ইসলামের আদর্শে, কোরআন সুন্নাহ দিয়ে তিনি দেশ চালাবেন। কিন্তু আমরা কিন্তু এটা প্রকৃত প্রস্তাবে দেখি নাই। আমি জনাব তারেক সাহেবকে সন্দেহ করতেছি না, আমার প্রশ্নটা সরল। প্রশ্নটা হচ্ছে প্রবর্তক দিয়ে আপনি দল চিনবেন নাকি চর্চা দিয়া? না, আমি গোড়া ফাউন্ডেশন, আপনি কি বলেন, আপনি ফাউন্ডেশনকে বেশি গুরুত্ব দিবেন না বিল্ডিং এর চাকচিক্যকে বেশি গুরুত্ব দিবেন? আমি আপনি জবাব দিন ফাউন্ডেশনেও আমাকে। গুরুত্ব দিব, উপরে যে ঢালাই এবং বিল্ডিংটা যেই রং নিয়ে দাঁড়ায় আছে সেটাকেও গুরুত্ব দিব। আমি শিকড়কে গুরুত্ব দিলে আমি কাণ্ডের গুরুত্ব দিতে পারবো না, তখন আমাকে বলা হবে কাণ্ড জ্ঞানহীন। না না না, আপনাকে তখন কাণ্ডজ্ঞানহীন বলা হলেও আপনি ফাউন্ডেশন বড় রেখে, ফাউন্ডেশনকে দুর্বল রেখে আপনি স্ট্রাকচার উঠাবেন কি করে ভাই? ফাউন্ডেশন তো এখানে- আগে। ওকে, খালেদ ভাই, এখানে একটা আচ্ছা বিষয় আপনি যদি sorry, এই ব্যাপারে খালেদ আপনার ভাই, বক্তব্য শেষ করেন, কারণ অনেকে মানে প্রশ্ন এরকম করতেছেন, খালেদ মুহিউদ্দিন সাহেব আসলে জামায়াতকে প্রশ্নবিদ্ধ করার জন্য একজন আলেমের সাথে ইসলামিক ব্যাপারে অজ্ঞ একজন ব্যক্তিকে বসাইছে। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে জনাব আফেদি, আপনি এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করেন যে আপনি আলেম, সেটা আমরা মানে আমি মেনে নিয়ে এটা বলতেছি যে এই ব্যাপারগুলি আমরা যারা সাধারণ মানুষ আছি তাদেরও তো নিশ্চয়ই আসলে বোঝার দরকার আছে, মানে না বুঝলে মানে আমরা কেমনে এটাতে অংশগ্রহণ করব। কিন্তু আমার অবশ্যই। আপনার কাছে আমার যেটা আমি মনে করি, আপনার কাছে যে আমি মনে করি জি, খালেদ ভাই, আপনাকে জি, ধন্যবাদ। জি, ইসলাম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা সকলের থাকা উচিত। ওকে, হ্যাঁ সেটা আমিও ইসলামের মনে করি, মধ্যে সেটা যতগুলো আমিও মনে দিক করি, আছে, যে সেটা আমিও মনে জি, করি। সমস্ত দিক সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা থাকা উচিত। সেটা আকীদার প্রশ্নে হোক, সেটা ইসলাম ধর্মের বিধিবিধান সংক্রান্ত হোক, সেটা ইসলাম ধর্মের আরো কোনো অন্য সাইট নিয়ে হোক, ব্যবহার আচার অনুষ্ঠান কেন্দ্রিক হোক, সর্বক্ষেত্রে আমি মনে করি একটা পরিপূর্ণ ধারণা থাকা উচিত। ওকে, এই যে একটা সহজ সব জায়গায় ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে, ইসলামের লেভেল ব্যবহার করে বলা, আবার বলা যে না আমরা কারো প্রশ্নের জবাবে এটা স্পষ্ট বলে দেওয়া, আমরা কবে বলেছি যে আমরা ক্ষমতায় গেলে এই ইসলামে শরিয়া বাস্তবায়ন করব, শরিয়া আইন বাস্তবায়ন করব? এই যে দুই রকম, এই যে দ্বিচারিতা, আমি মনে করি এগুলো ওকে, ইসলামে দ্বিচারিতা থেকে, ওকে, দ্বিচারিতা থেকে বাইরে হয়ে আসতে বলতেছেন জসিমউদ্দিন নামে একজন দর্শক। আমি জনাব মেজর আখতারুজ্জামান রঞ্জনের কাছে যাচ্ছি। আমি প্রশ্নটা করে রাখি মাওলানা আফেন্দি, আপনাকে একটু আমি প্রশ্ন করতে চাই, যেটা আপনি পরে জবাব দিবেন, যে বিএনপিও তার জোট দলের প্রার্থী মিলে প্রায় শখানেক প্রার্থী আপনাদের জোটের বিদ্রোহী প্রার্থী। আপনার আসনে বিএনপির একটি অংশ আপনার মনোনয়ন নিয়ে আপত্তি তুলেছিল। এই অবস্থায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আপনি কিভাবে আশ্বস্ত করছেন এটা আপনার জন্য বা আপনাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ কিনা? এটা আপনি যেহেতু একদম ভোটের মাঠে আছেন, ভোটের মাঠ থেকে এই প্রশ্ন আপনাকে করতে হচ্ছে। আমি একটু জনাব রঞ্জনের কাছে যাচ্ছি, একটু উত্তরটা নিব একটু, নির্বাচনী প্রশ্ন, যে নির্বাচনী প্রশ্ন একটু করবো আপনার কাছে, যে আসতেছি আমরা একটু জনাব রঞ্জনের কাছে যাই। জনাব রঞ্জন, একজন দর্শক উনি প্রশ্ন করতেছেন যে খালেদ ভাই, আপনি জামাতের যে কোনো প্রশ্ন করলে জামাতের নেতাদেরকে নিয়ে এসে করবেন, মেজর আখতারুজ্জামানকে কেন করেন? তিনি তো মাত্র সংগঠনে এসেছেন, এখনো তো ভালো করে তিনি উত্তর দিতে পারবেন না। আমি একটু ব্যাখ্যা করি ভাই, আমি মেজর আখতারুজ্জামান রঞ্জনকে জামাতের নীতি নির্ধারণের জায়গা থেকে প্রশ্ন করতেছি না, তিনি এখনো নীতি নির্ধারক নন। আমি তার আন্ডারস্ট্যান্ডিংটাই আসলে বুঝতে চাইছি, এবং আমি দেখতে চাইছি যে কোন শর্তে জামায়াত ইসলামের শীর্ষ নেতৃত্ব জনাব মেজর আখতারুজ্জামান রঞ্জনকে ফুল দিয়ে সাংবাদিক ডেকে তাকে বরণ করেছিল, এবং সেটার মধ্যে এটা কি, আমি আমার জায়গায় একটু পরিষ্কার করলাম। জনাব রঞ্জন, আমি আপনার কাছে আমি যে প্রশ্নটা করতে চাই, যে সেই প্রশ্নটা হইল যে আপনাকে একজন বিশ্লেষক হিসাবে, কারণ জামায়াত ইসলামের শীর্ষ নেতৃত্বদের মধ্যে আপনি একজন নন, কিন্তু সম্প্রতি রয়টার্স একটা সাক্ষাৎকার নিতে গিয়ে জামায়াতের আমিরকে প্রশ্ন করে জেনেছে যে তার সঙ্গে ভারতীয় একজন কূটনীতিকের বৈঠক হয়েছিল, এবং তার প্রশ্নের প্রেক্ষিতে জামায়াতের আমির বলছেন যে এই ভারতীয় কূটনীতিক এই বৈঠকটার বিষয়টা তাকে গোপন রাখতে বলছিলেন। আপনি এই জিনিসটাকে আসলে কিভাবে দেখেন? মানে ইজ ইট অল রাইট? মানে আমাকে একজন ভারতীয় কূটনীতিবিদ বলল, আমার রাজনীতিটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, কিন্তু আমাকে একজন কূটনীতিবিদ আমার সাথে গোপনে দেখা করতে চাইলো, আমি তার সাথে গোপনে দেখা করলাম। কূটনীতিবিদ মানে কিন্তু উনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি প্রতিনিধি, দেখা করলাম, এটা আবার গোপন রাখলাম, এবং পরে রয়টার যখন আমাকে জিজ্ঞেস করলো যে আমাদের কাছে খবর আছে যে ইন্ডিয়ার একজন ডিপ্লোম্যাট আপনার সঙ্গে দেখা করে গেছে, আপনি কি সেটা স্বীকার করেন কিনা, উনি যেহেতু মিথ্যা বলেন না সেজন্য উনি বলছেন যে হ্যাঁ এটা দেখা করছেন, আমাকে এটা গোপন রাখতে বলা ছিল। আপনি এটাকে কিভাবে দেখেন আসলে? এখানে আমি
ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু ক্লিয়ারিফাই করতে চাই। আফিন্দি ভাই সুন্দর কথা বলেছেন, উনি আলেম মানুষ, ওনার সঙ্গে আমি তো আলেম বা ইসলাম কোরআন নিয়ে কথা বলতে পারবো না, এত কিছু নাই, কিন্তু আমি ওনাকে জানতে চাই প্রকৃত ইসলামটা কি, সত্য ইসলামটা কি, কি করলে আমার আকীদা ঈমান ঠিক থাকবে, এটা কিন্তু ওনাকে জানতে চাই। এখানে ওনার অনেকগুলা কথার মধ্যে আমার একটা কথা মনে হয়েছে, আমরা ছোট সময় চুটকি পড়তাম, একটা বাঘ হরিণ খাবে, হরিণকে বলছে আমি তোকে খাবো, তোর অপরাধ কি? তুই আমার পানি গুলা করছিস। বলে আমি তো তোমার নিচে আছি, আমি পানি গুলা করলাম, তুমি তোমার উপরে। তোর বাপে পানি গুলা করেছিল উপর থেকে। এখন প্রশ্ন হয়েছে জামাত ইসলামকে এখন আমরা ধরতে পারতেছি না, এখন আমরা চলে গেছি এই উপমার প্রতি আমার যথেষ্ট আপত্তি না। আছে। জনাব আফিদি আপনি আপত্তি জানাবেন, জনাব আফিদি আপনি জানাবেন, জনাব আফিদি আপনি আপত্তি জানাবেন, মাওলানা আফিদি, মাওলানা আফিদি, মাওলানা আফিদি আপনি আপনার আপত্তি জানাবেন, ওনাকে একটু বলতে দেন। এই জাতীয় না, আমার মনে হয় যে অবতারণা করা থেকে আমার মনে হয় যে আমি এই ক্ষেত্রে মাওলানা আফিদি সাহেবের সাথে কিছুটা একমত, আপনি সরাসরি কথায় আসেন। জি, কাজে এখন আমি এখানে আমার অপরাধ এখন না, অপরাধ আমার বাবা করে গেছিল, জি, বাবার অপরাধে এখন আমাকে শাস্তি পেতে হবে। মওদুদিকে আমরা বলছি মওদুদি নাই, মওদুদিবাদ আমরা মানছি না, মওদুদিবাদ আমাদের নাই, বাট আমরা তো মাওবাদীও পড়ি, জামাত ইসলামের ছেলেরা মাওবাদী বইও পড়ে, তাহলে কি মাওদুদিকে মানতেছি? আমরা তো আপনি রজত ভাই আপনি অনেক ভালো বিতার্কিক, আপনি হয়তো তর্ক করে জিতবেন, কিন্তু একটা স্পেসিফিক প্রশ্ন মাওলানা আফিন্দি তুলছে, আপনি যেই প্রবর্তক থেকে প্রবর্তক হয়েছেন তার থেকে যে আপনি বদলাইছেন সেইটার কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে কিনা? আপনি ব্যাখ্যা দিচ্ছেন যে তার নাম আর আমাদের এই গঠনতন্ত্রের মধ্যে এখন আর নাই, আমরা বাংলাদেশের নাম জামাত ইসলামের নাম পরিবর্তন করছি। যদি তাই কইরা থাকেন, আপনারা তো বক্তব্যে কত ধরনের কথা বলেন, এই ভোট দিলে আল্লাহ খুশি হবে, এখানে পাল্লায় ভোট দিলে বেহেশতে যাবে, কত রকম। এই কথাটা বলা যায় না যে আমরা আমাদের প্রবর্তক যিনি ছিলেন বা যিনি অন্যতম, যিনি এইটা দলটা করছেন, সেই দলটা যারা করছেন, আপনারা যারা ভুল বুঝতেছেন বা ভুল জানেন, আফিন্দি সাহেবরা ভুল প্রচার করে যে আমরা মওদুদিবাদ অনুসরণ করি, এটা আমরা করি না, এটা বললে অসুবিধাটা কি? আমি তো এটা বলতে কাউরে শুনি না, আমির সাহেবরে বলতে শুনি না, আপনি বলছেন, আপনি নিজেরে জিজ্ঞেস করে দেখেন, আপনি জিজ্ঞেস করলে আপনি আমাকে গণতন্ত্র দেখাই দিবেন। আমি বলছি যে আমি বলতে আপত্তি নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি সবারই প্রশ্নের জবাব একজনকে দিতে পারবো না। তো আমি গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণ আমাকে বিশ্বাস করে, আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আমি প্রতিটি ব্যক্তি বা আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর প্রশ্নের জবাব তো আমি দিতে বাধ্য নই। আসেন, সংসদ যখন হবে, যদি সংসদে আপনারা আসেন, আলোচনা করব, প্রশ্নের উত্তর দেওয়া হবে। আপনারা ভোটের আগে এটা বলবেন না, আপনারা ভোটের আগে এটা বলবেন না। জনাব আফিন্দি সাহেবের, মাওলানা আফিন্দি দেখেন, মাওলানা আফিন্দি সাহেবের প্রবলেমটা কোথা আপনি দেখেন। মাওলানা আফিন্দি সাহেবকে তো আমরা আফিন্দি সাহেবদেরকে বা বিএনপি কে স্যাটিসফাইড করার জন্য বক্তব্য দিচ্ছি না। আপনি বাংলাদেশের সব মানুষকে স্যাটিসফাই করার জন্য বক্তব্য দিবেন, আপনি রাষ্ট্র ক্ষমতায় যাইতে যাচ্ছেন, আমাদেরকে স্যাটিসফাই করতে হবে তো, আমাদের স্যাটিসফাই করতে হবে তো, আমাদের স্যাটিসফাই না করে আমরা জিজ্ঞেস করতেছি আপনারা শরিয়া আইন চালু করবেন, আপনারা বলেন যে এটা পরে বলবেন। আপনি যে আমাদের কথা বলছেন, আমি সেই প্রশ্নের জবাব তো খালেদ মহিউদ্দিন সাহেবকে দিব না, কারণ খালেদ মহিউদ্দিন সাহেবের মাধ্যমে যত লোকের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি, তার চেয়ে অনেক বেশি সঙ্গে আমাদের যোগাযোগ হয়, তারা অনেক বেশি দেখা হয়। কারণ আপনার মিডিয়াতে যারা আমরা কথা বলি, সেটা একটা মিডিয়ার অংশ, কিন্তু এছাড়াও জনগণের সঙ্গে সংযোগ আমাদের আছে। আমরা জনগণের ভোট চাচ্ছি এবং সেখানে জনগণ ভোট দিবে। ওকে, জনগণকে কি বলেন, জনগণকে পরিষ্কার করেন, জনগণকে পরিষ্কার করেন যে এই জনগণ পরিষ্কার না হলে আমাদেরকে ভোট দিবে কেন? জনগণ যদি আমরা পরিষ্কার করতে না, আপনি তো কথাকে আপনার মানে কি বলে অসাধারণ তীক্ষ্ণ মেধা দিয়ে আপনি তো কথাকে ঘুরাচ্ছেন। ভাই আমি আপনাকে সরাসরি একটা প্রশ্ন করতেছি, আপনারা কি জনগণকে গিয়ে এই কথা বলেন যে না আমরা আসলে আবুল আল্লাহ মওদুদিকে অনুসরণ করতেছি না, আমরা ইসলামী শরিয়া পালন করব, দেশের রাষ্ট্র ক্ষমতা আইলে বা করব না, কোনো কিছু কি আপনারা পরিষ্কার করেন? এটা তো জনগণ আমাকে জানতে চাচ্ছে না, প্রশ্ন করতেছে না। জনগণের প্রশ্ন তো নাই। জনগণের কি প্রশ্ন আছে আপনাদের কাছে? আপনাদের কাছে জনগণ কি জনগণের আমাদের কাছে প্রশ্ন আছে, আমরা দেশে শান্তি থাকতে পারবো কিনা, আমরা যারা ইসলামের অপব্যাখ্যা করে তাদের হাত থেকে মুক্ত পাবো কিনা, আমরা যারা কি বলেন এটা জবাবে যে আপনারা আসলে শান্তি হবে, যারা অবশ্যই শান্তি হবে, ইনশাআল্লাহ শান্তি হবে, আমরা অবশ্যই দেশকে শান্তির পথে নিয়ে যাব। কেন জনগণ জানতে চায়, জনগণ জানতে চায় চাঁদাবাজি বন্ধ হবে কিনা, জনগণ জানতে চায় দুর্নীতি বন্ধ হবে কিনা, জনগণ জানতে চায় এই রাজনীতি নিয়ে যে আমরা যে ব্যবসা করি এটা বন্ধ হবে কিনা। জামাতের জনগণের কাছে একদম তার কমিটমেন্ট, আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় আসলে চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে,
এবং সত্যিকার ইসলাম আল্লাহ যেটা বলেছে আমরা সেখানে ন্যায় বিচার, জনগণ ইনসাফ, আপনাদের কাছে জানতে চায় যে ইনসাফ আপনারা প্রতিষ্ঠা করব। আপনারা ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ করবেন কিনা, আপনারা সেটা বলে আসেন যে আপনারা ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ করবেন, তাই তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বন্ধ করব। আপনারা এটা যখন আমাদের ক্ষমতা first commitment। আপনারা যখন ক্ষমতার পার্ট ছিলেন, বিএনপির সঙ্গে দুর্নীতি বন্ধ হয়েছিল? হয়েছিল না, বিএনপি তো পার্ট ছিল, সে তো আমার তো নিজামী সাহেবের মন্ত্রণালয়ে তো দুর্নীতি হয় নাই। না, আমার তো আমি কেমনে জানবো হয়েছে না হয় নাই? এটা জনগণ দেখছে, তো জনগণ তো বলতেছে। ওকে, মানে নিজামী সাহেবের নিজামী নামে তো সাহেব দুর্নীতি খালেদা বন্ধ করেন নাই। নিজামী সাহেব বেগম খালেদা জিয়ার ক্যাবিনেটে বসতেছেন, খালেদা জিয়ার ক্যাবিনেট দুর্নীতিগ্রস্ত ছিল, নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব ছিল হচ্ছে সবচেয়ে ভালো, এই হচ্ছে জনগণ জানতেছে। সেটা তো প্রধানমন্ত্রী কালেক্টিভ রেসপন্সিবল, কিন্তু মন্ত্রী তো রেসপন্সিবল না। মন্ত্রী একা ভালো করার চেষ্টা করছে, সেখানে 10 কেজি গুড়ের মধ্যে 1 কেজি গুড় ছিল এবং ভালো। জীবনে কোনোদিন 9 নিজামী কেজি সাহেব মুজাহিদ সাহেবের কাছে শুনি নাই যে বিএনপির এই গভর্নমেন্ট দুর্নীতি করতেছে, শুনি নাই কিন্তু যখন ওনারা মন্ত্রী ছিলেন। শুনি নাই কেন? সেটা তাদের আনুগত্যের কারণে তারা বলে নাই। এই কিন্তু আমি যেটা বলছি, দুর্নীতিগ্রস্ত যে ক্যাবিনেটের 10 কাছে কেজি তাদের আনুগত্য, 10 কেজি না, 10 দুর্নীতিগ্রস্ত কেজি ক্যাবিনেটের কাছে আনুগত্য, তাই তো? না না, প্রধানমন্ত্রীর কাছে আনুগত্য। উনি যেহেতু ওই প্রধানমন্ত্রী মানে কি ওই সরকার দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, ওই সরকারের ক্ষেত্রে আমি অনুগত থাকলাম। সেই তখন যদি ওটার থেকে বেরিয়ে আসে, তাহলে তখন তাকে বলবেন। না, না, যেমন আমি আমার দলে প্রতিবাদ করার জন্য 5 বার বহিষ্কার হয়েছি, সেজন্য তো আমি আমার প্রতিবাদ বন্ধ রাখবো, আমি আর প্রতিবাদ বন্ধ রাখবো। আমাকে তো 5টা অ্যাওয়ার্ড দেন নাই। আমি এখন আমাকে প্রতিবাদ গালাগালি বন্ধ রাখবো। করেছেন, আমাকে বলেছেন যে আমি দলের ডিসিপ্লিন মানি না, দলের নিয়ম মানি না, আপনারা বলেছেন। কিন্তু আমি তো প্রতিবাদ করেছি দলের। ওকে, যখন দলের যত ভুল দেখেছি প্রতিবাদ করেছি। প্রতিবাদ করে আজকে আমি আমার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে তো আপনি অ্যাপ্রিশিয়েট করেন নাই খালেদ ভাই। সেখানে তো আপনি বলেন নাই যে আমি বুঝি না যে জিনিসটা আপনি উত্তরটা ভালো দিচ্ছেন কিনা, আপনি পরে শুনে দেখবেন, কারণ আপনি অনেক ভালো বিতার্কিক। মানে দুর্নীতির প্রশ্নে যে জামায়াত সরকারে আসলে যে দুর্নীতি একদমই করা হবে না বা করা যাবে না, ওইটা আমি কেমনে বিশ্বাস করবো, এটা আমি পরিষ্কার হয়নি। তবে জনাব মাওলানা আফেদির কাছে আমি একটু আসি। জনাব মাওলানা আফেদি, আপনি একটু আপত্তি জানাতেছিলেন যে উদাহরণটার প্রশ্নে। আপনি কি আসলে দেখেন, আমার ইসলাম ধর্মে একটা কিন্তু মানে মানে একটা প্রমিস আছে যে এটা হচ্ছে পিতার অন্যায়ের জন্য কিন্তু পুত্রকে শাস্তি দেওয়া যাবে না, মানে যার যার অপরাধের দায় তার কাছেই পড়ে। তা আপনারা সেটা করতেছেন কিনা? তিনি এটা একটা উদাহরণ মানে আপনি প্রতিষ্ঠাতা বা প্রবর্তকের, এটা আপনি করতেছেন কিনা? এবং আপনাদের ক্ষেত্রে অনেক বিদ্রোহী দল নির্বাচনী প্রশ্ন করছিলাম, সেটাও আপনি যদি একটু বলেন। জি, মাওলানা আফেদি। জি জি, প্রথমত কথা হইলো শুধু পিতা পুত্রের ব্যাপার না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের দায় আরেকজন নেয় না। এটাও কোরআনী ফর্মুলা। জি জি, এটা ঠিক আছে, কিন্তু গোড়া যেই জায়গা থেকে আমার উৎপত্তি, সেই জায়গাটাকে আমি আমার আলোচনার টেবিল থেকে মাইনাস করতে পারি না।